পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি, যার উপার্জনে পুরো সংসার চলে। আর তাকে হঠাৎ করে একটা কোম্পানির সামান্য কারণে চাকরি থেকে বের করে দেয়। আর হঠাৎ করে এভাবে চাকরি হারিয়ে বেচারা তো একদম দিশেহারা হয়ে পড়ে। সে ভেবে পাচ্ছিল না এখন আসলে কি করবে। আর এসব ভাবতে ভাবতে সে ঠিক করে ফেলে যেই কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দিয়েছে সে ওই কোম্পানির টাকার ভলতি ডাকাতি করবে। যেমন কথা তেমন কাজ। আর এরপর তারা কয়েকজন বন্ধু মিলে দুর্দান্ত একটা ডাকাতির মাস্টার প্ল্যান বানিয়ে এই মিশনে নেমে পড়ে। এমন একটি ডাকাতির চাঞ্চল্যকর ঘটনা নিয়ে আজকের কাহিনী লোগান লাকি। চলুন তাহলে দেখে নেওয়া যাক ওরা কিভাবে ডাকাতিটি করেছিল। শুরুতে এই মুভির মূল চরিত্র জিমি নামের একজনকে দেখা যায়। আর জিমি তার মেয়ের সাথে গল্প করছিল। জিমি অনেক ছোটখাটো একটা চাকরি করত, বলতে গেলে সেটা গেলে তার কোনো রকম দিন পার হয়ে যেত। আর জিমির ওয়াইফ কিছুদিন আগে তাকে ডিভোর্স দিয়েছে। আর জিমি মাঝে মাঝে তার মেয়েকে তার কাছে নিয়ে আসতো। এরপরে দেখা যায় জিমি একটা স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ডে কাজ করছিল। কিছুক্ষণ পরেই জিমিকে তার বস অফিসে ডেকে পাঠায়। তার বস জানায় জিমিকে চাকরিচ্যুত করা হয়েছে, কারণ জিমির পায়ে একটু সমস্যা আছে। আর সে এখানে জয়েন করার আগে তার পায়ের সমস্যাটা গোপন করে জয়েন করেছিল। যদিও জিমির পায়ের এই সামান্য সমস্যায় কাজের উপর কোনো প্রভাব পড়ছিল না, তবুও তার বস জানায় যে তাদের কোম্পানির নিয়ম নীতি অনুযায়ী তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। এরপর জিমিকে অফিস থেকে বের করে দেওয়া হয়। এমনিতে জিমির আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, তার উপর আবার হঠাৎ চাকরি চলে যাওয়া সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। অন্যদিকে দেখা যায় জিমির একজন বোন ছিল যার নাম মিলি। সে একটা পার্লারে কাজ করত। এরপর জিমি তার মেয়েকে দেখতে তার প্রাক্তন স্ত্রী ববির কাছে আসে। আর জিমিকে ডিভোর্স দেওয়ার পর ববি আরেকজনকে বিয়ে করে খুব সুখেই আছে। আর জিমির মেয়েটা তাদের সাথেই থাকতো। সেখানে জিমি জানতে পারে ববি তার বর্তমান হাজব্যান্ডকে নিয়ে অন্য একটা শহরে গিয়ে থাকবে। এটা শুনে জিমি অনেক রেগে যায়, কারণ জিমি তাহলে তার মেয়েকে এভাবে ঘন ঘন কিভাবে দেখতে আসবে। কিন্তু জিমি তার মেয়েকে সাথে রাখবে সেটিও তার সামর্থ্য ছিল না। সেখান থেকে জিমি অনেক রাগ করে সরাসরি একটা বারে চলে আসে। আর এখানে দেখতে পাওয়া যায় জিমির ছোট ভাইকে, ওর নাম ক্লাইড। সেই বারেই চাকরি করত। ক্লাইড আগে একজন আর্মি ছিল। সে একটি মিশনে যাওয়ার পর দুর্ঘটনাবশত তার বাম হাতটি কেটে যায়। এরপর সে আর্মি থেকে বরখাস্ত হয়ে বারেই চাকরি করত। একটু পরে কয়েকজন লোক এসে ক্লাইডের হাত না থাকায় তার সাথে অনেক মজা করতে থাকে। আর নিজের ভাইকে এভাবে অপমান করতে দেখায় জিমি তাদেরকে মারতে শুরু করে। আর ক্লাইড এক বোতল পানি নিয়ে এসে বাহিরে থাকা ওদের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আসলে বলা যায় এখানে ওরা দুই ভাই মিলে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছিল। পরের দিনই সকালে জিমি তার ভাইকে নিয়ে একটা বড় ধরনের ডাকাতির প্ল্যান করতে থাকে। এমনিতেই জিমির চাকরি নেই আর তার ভাইয়ের আর্থিক অবস্থা ভালো ছিল না, যার কারণে তারা অনেক পরিকল্পনা করে সিদ্ধান্ত নেয় যে জিমিকে যেই কোম্পানি চাকরি থেকে বের করে দিয়েছে সেই কোম্পানিতেই তারা ডাকাতি করবে। আর ওই কোম্পানির একটা বিশাল কার রেসিং এর স্টেডিয়াম ছিল। আর এই স্টেডিয়ামে জিমি কনস্ট্রাকশনের কাজ করত। সে কাজ করার সময় আন্ডারগ্রাউন্ডে কয়েকটি পাইপের লাইন দেখেছিল। আর ওই স্টেডিয়ামের সকল টিকিটের টাকা, দোকানের টাকা এবং সকল বাজি টাকা সহ কোটি কোটি টাকা সরাসরি সেই পাইপ লাইন দিয়ে আন্ডারগ্রাউন্ডের একটি ভল্টে এসে জমা হতো। এখন এই চুরি করাটা অনেক কঠিন এবং রিস্কি ছিল, কারণ এই ভল্টের দায়িত্বে অনেক শক্ত সিকিউরিটি সিস্টেম ছিল, যারা সবসময় স্টেডিয়ামের নিরাপত্তার দায়িত্বে থাকতো। তবুও যতই নিরাপত্তা থাকুক না কেন তারা ঠিক করে যে তারা এখানেই চুরি করবে। তো চুরির এই প্ল্যান সাকসেস করার জন্য তাদের দলে আরো কয়েকজন লোক দরকার। তারপর পরে জিমি আর ক্লাইড মিলে জো নামের একজন সাজাপ্রাপ্ত আসামির কাছে আসে। জো তাদের সব প্ল্যান শুনে জিমিকে বলে তারা যে সব টাকা মাটির নিচে ভল্টে রাখে এটা তুমি কিভাবে জানলে? তখন জিমি বলে আমি নিজের চোখে সেটা দেখেছি, কারণ আমি সেখানে কনস্ট্রাকশনের কাজ করতাম। এটা শুনে জো তাদের সাথে চুরি করতে রাজি হয়, কিন্তু জো বলে জেল থেকে বের হতে তারও আরো 6 মাস সময় লাগবে, আর ততদিন তাদের অপেক্ষা করতে হবে। কিন্তু জিমি বলে এই কাজ আমাদের 1 মাসের মধ্যেই শেষ করতে হবে। এখন উপায় না পেয়ে জোকে জেল থেকে পালিয়ে বের করার জন্য জিমি একটা বুদ্ধি দেয়। বুদ্ধিটা জো অনেক পছন্দ করে, কিন্তু জো বলে আমাদের এই দলে আরো 2 জন লোক দরকার, আর সেই 2 জন লোক হলো জোয়ের আপন 2 ভাই। এরপর জিমি আর ক্লাইড মিলে জোয়ের 2 ভাই ফিশ এবং ড্যাটনের সাথে দেখা করতে আসে। এসে ওদের চুরির প্ল্যানটা জানায়। ওদের এই চুরির প্ল্যান শুনে ওরা দুজনও রাজি হয়ে যায়। এরপর জো তাদেরকে জেলে ডেকে একটা লোকের কাছ থেকে একটা ব্যাগ সংগ্রহ করতে বলে। অন্যদিকে জিমির ভাই ক্লাইড ইচ্ছাকৃতভাবে গাড়ি দিয়ে একটি দোকানে ধাক্কা মারে। আর এই ঘটনার জন্য দোকানের মালিক মামলা করলে ক্লাইডের 90 দিনের জন্য জেল হয়। আসলে ক্লাইড ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছিল যাতে তাকে জেলখানায় ঢোকানো হয়, কারণ এর আগে তারা প্ল্যান করেছিল যে আগে থেকে জেলে বন্দি থাকা জোকে যেভাবেই হোক জেল থেকে পালিয়ে বের করতে হবে। আর তাই ক্লাইড এই ঘটনার মাধ্যমে তাদের প্ল্যান অনুযায়ী প্রথমে সেই জেলখানার ভেতরে প্রবেশ করবে। অন্যদিকে সেই জেলখানায় রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রতিদিন একটা গাড়ি যাতায়াত করত। আর জিমির বোন মিলি সেই গাড়িকে ফলো করে কোনো একটা ইনফরমেশন লিখে নিচ্ছিল, কারণ মিলিও তার ভাইদের সাথে চুরির প্ল্যানে যোগ দেয়। আর মিলির কাছ থেকে সেই ইনফরমেশন নিয়ে জো আর ক্লাইড মিলে একটা কাঠের বক্স বানাতে থাকে। আর জিমি তার এক ট্রাক ড্রাইভার বন্ধুর কাছে গিয়ে বলে ট্রাকের মাধ্যমে তাকে একটু সাহায্য করতে হবে। তার বন্ধু হেল্প করতে রাজি হয়।
এরপর সেই রাতে জিমির বোন অনেকগুলো তেলাপোকা ধরে সেই তেলাপোকার গায়ে বিভিন্ন রকমের রং করছিল। এইগুলো দিয়ে তারা কি করবে তা একটু পরেই জানতে পারবা। পরের সিনে দেখা যায় জিমি সেই স্টেডিয়ামের মানে সে যেখানে চাকরি করত সেখানে তার নিজের কিছু রেখে যাওয়ার জিনিসপত্র নিতে আসে। এই সময় জিমি সেই পুরোনো স্টেডিয়ামের একটা নকশা তার পকেটে ঢুকিয়ে নেয়। আর জিমি বের হওয়ার সময় তার বসের সাথে দেখা হয়ে যায়। তার বস বলে, তোমাকে চাকরি থেকে হঠাৎ করে বের করে দেওয়ার জন্য আমি অনেক দুঃখিত, কারণ এটা ছিল কোম্পানির নির্দেশ, এখানে আমার কিছুই করার ছিল না। তখন তাদের বস জানায় যে তাদের কনস্ট্রাকশনের কাজ নির্ধারিত সময়ের আগেই হয়ে যাবে। আর এটা শুনেই জিমি জেলের ভেতরে তার ভাই ক্লাইডকে ফোন করে জানায় তারা যে চুরি 1 মাসের মধ্যে করতে চেয়েছিল সেটা তাদের আগেই করতে হবে, কারণ তারা কনস্ট্রাকশনের কাজ অল্প দিনের মধ্যেই শেষ করবে। আর তখন সেখানে যাওয়ার কোনো উপায় থাকবে না। এখন জিমিরা যেদিন চুরির প্ল্যান করে সেদিন ওই স্টেডিয়ামে অনেক বড় একটা কার রেসিং অনুষ্ঠিত হবে। আর সেদিন ওই স্টেডিয়ামে অনেক দর্শক উপস্থিত থাকবে। আর সেটির চিন্তা করে জিমির বোন মিলি এই প্ল্যান অন্য দিনে করতে বলে, কিন্তু জিমি বলে সেই দিনই তাদের জন্য পারফেক্ট, কারণ রেস চলাকালীন সময় সবার মনোযোগ সেই রেসের দিকে থাকবে। অন্যদিকে জিমির একটা ডেলিভারি ম্যানকে হাত করে তার মাধ্যমে পরিচয় গোপন রেখে সেই স্টেডিয়ামের ভল্টের ভেতরে কাজ করা একটা মহিলাকে একটা কেক উপহার হিসেবে পাঠিয়ে দেয়, কারণ আজ এই মহিলার জন্মদিন ছিল। এরপরে মহিলা তাদের কলিগদের সাথে নিয়ে সেই কেকটা কাটে। আর তখন আরেকটা মহিলা এসে জানায় যে বাহিরে তার গাড়ি থেকে একজন ধাক্কা মেরেছে। আর সে বাহিরে এসে তার গাড়িটি দেখে অনেক রেগে যায় এবং সিকিউরিটিদের অনেক বকাঝকা করতে থাকে। যাই হোক, সেই মহিলা আবার ভল্টে ফিরে এসে দেখে সেখানে দরজা লক হয়ে গেছে, কারণ তখন বিকেল 5টা বেজে গিয়েছিল। আর এই সময়ের পর সেই স্টেডিয়ামের অফিসের সকল দরজা অটোমেটিক বন্ধ হয়ে যেত। আর এই জন্য জিমিদের পাঠানো সেই কেকটাও ভল্টের ভেতরেই থেকে যায়। অন্যদিকে সেই রাতে জয়ের 2 ভাই ফিশ ও ট্যাটন কনস্ট্রাকশনের লোক সেজে সেই স্টেডিয়ামের আন্ডারগ্রাউন্ডের পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়ে। আর এই পাসওয়ার্ড জিমি তাদের জানিয়ে দিয়েছিল, কারণ জিমি এখানে আগে চাকরি করার সময় গোপনে সেই পাসওয়ার্ডটা দেখে নিয়েছিল। এরপর তার একটা জায়গায় এসে সেখানে পাইপ লাইনগুলো নাট খুলে তার ভেতরে সেই বিভিন্ন রঙের তেলাপোকাগুলো ছেড়ে দেয়, যে তেলাপোকাগুলো এর আগে মিলি রং করেছিল। অন্যদিকে জোকে দেখা যায় সে জেলের ভিতরে তার কয়েকজন বন্ধু কয়েদির সাথে কিছু একটা ব্যাপার নিয়ে একটা চুক্তি করে। আর পরের দিন সকালে সেই মহিলা অফিসে এসে যখনই ভল্টের ভেতরে যায় তখন সে ওই রেখে যাওয়া কেকের উপর অনেকগুলো তেলাপোকা দেখে চিৎকার দিয়ে ওঠে। এরপর সেখানে থাকা তেলাপোকাকে মারার জন্য পেস্ট কন্ট্রোল সার্ভিসে কল করা হয়। সেখানে ফিশ আর ট্যাটন পেস্ট কন্ট্রোল সার্ভিসের সাথে হাত করে তারা ক্লিনার সেজে সেই তেলাপোকা মারার জন্য এখানে চলে আসে। এরপর কাজ শেষে ফিশ জিমিকে ফোন করে সেই তেলাপোকাগুলোর কালার জানিয়ে দেয়। আসলে জিমির এই তেলাপোকাগুলোকে পাইপে ছেড়ে তারা বোঝার চেষ্টা করেছিল যে সেই পাইপগুলো ভল্টের কোন কোন অবস্থানে এবং কতটুকু দূরত্ব রয়েছে। এরপর সেই কাঙ্ক্ষিত দিনটি চলেই আসে, অর্থাৎ আজকে এই স্টেডিয়ামে সবচেয়ে বড় কার রেসিং অনুষ্ঠিত হবে। আর আজকে জিমিরা চুরি করার জন্য সকল প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে দেখা যায় এই জেলে পরিষ্কারের কাজ করার জন্য ক্লাইড জেলের ভেতরে ছোটখাটো একটা চাকরিও পেয়ে যায়। আর সে জেলের ওয়ার্ডেন যখন আসামিদের পর্যবেক্ষণ করতে আসে তখন জো খাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে ওয়ার্ডেনের সামনে বমি করে অসুস্থ হওয়ার অভিনয় করে, যার কারণে জোকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য অন্য একটা রুমে পাঠানো হয়। আর ক্লাইড আগে থেকেই সেখানেই কাজ করত, তাই সুযোগ বুঝে জোকে নিয়ে ওয়াশরুমে এসে সেখানে গোপন একটা দরজা খুলে তার ভেতরে একটা গোপন রাস্তা দিয়ে সে জেলখানার ওয়ার্কশপে চলে আসে। আর কিছু সময়ের মধ্যে সেই ওয়ার্কশপে রক্ষণাবেক্ষণ করা গাড়িটিও চলে আসে। এরপর তারা সেই কার্ডের বক্সটি সেই গাড়ির তলায় লাগিয়ে দেয়, যেই বক্সটি এর আগে জো এবং ক্লাইড বানিয়েছিল। এরপর কাজ শেষে গাড়িটি আবারও বের হয়ে যাওয়ার সময় সিকিউরিটি সেই গাড়িটি চেক করে কিছুই পায় না। অন্যদিকে সেই জেলের মধ্যে কয়েকজন কয়েদি টিভিতে দেখছিল যে সেই স্টেডিয়ামের রেসিং শুরু হতে আর 2 ঘন্টার মতো সময় বাকি আছে। এরপর সেই কয়েদিরা জোয়ের সাথে চুক্তি করা পূর্ব প্ল্যান অনুযায়ী তারাই গন্ডগোল লেগে যায়। আর সেটি থামানোর জন্য কয়েকজন গার্ড ভেতরে ঢুকলে তাদেরকে কয়েদিরা মারধর শুরু করে দেয়। আর তখন একজন গার্ড ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ওয়ার্ডেন তাদের কন্ট্রোল রুমে ফোন করে ওই জেলের সকল দরজা লক করে দিতে বলে। আর দরজা লক হয়ে যাওয়ার ফলে যে যার অবস্থানে ছিল তারা সেখানেই আটকা পড়ে যায়। অন্যদিকে সেই স্টেডিয়ামের একটা পেমেন্ট সংক্রান্ত সার্ভার দেখা যায়, যেটা স্টেডিয়াম থেকে অনেক দূরে অবস্থিত ছিল। মানে এই সার্ভার দ্বারা স্টেডিয়ামের দর্শকদের কাছ থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট নেওয়া হতো। এরপর ফিশ আর ড্যাটন সেই সার্ভারটিতে ধামাকা করে সেটি অকেজো করে দেয়। ফলে সেই স্টেডিয়ামের ভেতরে থাকা সকল দোকান, বাজি টাকা, টিকিটের টাকা কোনো কিছু আর এখন কেউ অনলাইনে বা কার্ডে পেমেন্ট করতে পারছিল না, যার কারণে তারা সরাসরি ক্যাশ টাকায় পেমেন্ট করে। আর যত বেশি ক্যাশ টাকা সেই ভল্টে জমা হবে ততই তারা চুরিতে লাভবান হবে। এই কারণে তারা সার্ভারটি নষ্ট করে দেয়। অন্যদিকে জেল থেকে আসা সেই রক্ষণাবেক্ষণের গাড়িটি একটি পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়ে যায়। তখনই সেই গাড়ির নিচ থেকে কাঠের বক্স খুলে জো এবং ক্লাইড বেরিয়ে আসে। মানে তারা এই গাড়ির সাথে কাঠের বক্সে করে সেই জেল থেকে পালিয়ে এসেছে। আর সেই পাম্পের পাশে মিলি গাড়ি নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। এবার মিলি তাদেরকে সরাসরি স্টেডিয়ামের দিকে রওনা দেয়।
অন্যদিকে জিমি অলরেডি সেই স্টেডিয়ামে চলে এসেছিল এবং সে সরাসরি সেই আন্ডারগ্রাউন্ডের দরজার সামনে যায়। আর যেহেতু সে ওখানে চাকরি করার সময় আগে থেকে পাসওয়ার্ডটা গোপনে জেনেছিল, তাই সরাসরি সে আন্ডারগ্রাউন্ডের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। আর এই প্রথমবারের মতো দেখানো হয় যে স্টেডিয়ামের কর্মীরা তাদের টাকাগুলো সরাসরি একটা জারের মধ্যে ভরে সেই জার একটা পাইপের মধ্য দিয়ে সেখানে সুইচ প্রেস করলেই টাকা সহ সেই জার পাইপ দিয়ে সরাসরি ভল্টের ভেতরে গিয়ে টাকাগুলো রেখে আবারও খালি জারটি ফেরত চলে আসে। দেখা যায় ততক্ষণে জো, ক্লাইড এবং মিলিও চলে এসেছে স্টেডিয়ামে। অন্যদিকে সেই জেলখানার ভেতরে কয়েদিরা মারামারি করার জন্য জেলের সকল গেট লক করা হলে সেই কয়েদিরা ভেতরে কয়েকজন গার্ডকে বেঁধে রেখেছিল এবং কয়েদিরা ওয়ার্ডেনকে ফোন দিয়ে বিভিন্ন আজে বাজে কথা বলে সময় নষ্ট করতে থাকে, যাতে ওয়ার্ডেনের মনোযোগ অন্যদিকে থাকে এবং জো আর ক্লাইড যে জেল থেকে পালিয়ে গেছে এই ব্যাপারটি যেন সে সহজে বুঝতে না পারে। ততক্ষণে স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অন্যদিকে সেই স্টেডিয়ামে সকল ময়লা ফেলার জন্য যে ডাস্টবিনের লাইনটি ছিল সেটির ভেতর দিয়ে জো আর ক্লাইড সেই আন্ডারগ্রাউন্ডের পাইপ লাইনে চলে আসে। আর জিমি সেখানে আগেই চলে এসেছিল আর জো তার সাথে করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিল। সেগুলো দিয়ে জো একটা ছোটখাটো ধামাকা বানিয়ে ফেলে এবং সে একটা পাইপের মুখ খুলে সেই ধামাকাটা একটা পাইপের মধ্যে দিয়ে দেয়। আর সেই জারটি ভল্টের কাছে গিয়ে ধামাকা হলে পাইপের লকগুলো খুলে যায়। আর এই সময়টায় স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ রেসিং চলছিল আর সেই ধামাকায় হওয়া ধোয়া অন্য পাইপগুলো দিয়ে অন্য কর্মীগুলোর কাছে চলে আসছিল। আর তখনই সে খবরটি গার্ডদের কাছে জানিয়ে দেয়। অপরদিকে সেই জেলখানার ভেতরে থাকা কয়েদিরা তাদের রুমগুলো সকল সিসি ক্যামেরা এবং জানালাগুলো ঢেকে দেয়, যার কারণে জেলের ওয়ার্ডেন কিছুই বুঝে উঠতে পারছিল না, কারণ এই সময় গন্ডগোলের জন্য সকল দরজা ইমার্জেন্সি লক করে দেওয়া হয়েছিল। আর ওইদিকে জিমি যে সবাই মিলে সেখানে একটা ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে সে পাইপ দিয়ে ভল্টের ভেতরে থাকা টাকাগুলো টেনে বের করে আনতে থাকে। এভাবে অনেকগুলো ডাস্টবিনের ব্যাগে টাকাগুলো ভরতে থাকে। আর স্টেডিয়ামের মধ্যে সবাই তখন রেস দেখতে ব্যস্ত ছিল। এরপর ফিশ আর ড্যাটন সেই টাকা ভর্তি অনেকগুলো ডাস্টবিনের ব্যাগ গাড়িতে করে সেখান থেকে বের হয়ে আসে। এরপর তারা কিছু দূর আসলে সেখানে দুজন গার্ড তাদেরকে থামিয়ে দেয়। গার্ডেরা দেখে যে এটা একটা ময়লার গাড়ি, তাছাড়া তারা স্টেডিয়ামের কর্মীর ড্রেস পড়েছিল, তাই গার্ডেরা এমন কিছু ভাবে না এটা নিয়ে। এরপর ওরা দুজন মেন গেটের কাছে এসে দেখে যে মেন গেটটা লক করা। আর ফিশ এবং ড্যাটন টাকাগুলো রেখে আবারও জিমিদের কাছে দ্রুত ফিরে না আসার জন্য জিমি এবার জোকে তাদের দেখার জন্য পাঠিয়ে দেয়। জো গিয়ে দেখে সেখানে দরজাটা লক করা। অনেক চেষ্টা করেও তারা লকটা খুলতে পারে না। আর জো ফিরে না আসায় জিমি কিছুক্ষণ পরে সেখানে গিয়ে অবশেষে দরজার লকটা খুলতে পারে। এরপর ফিশ আর ড্যাটন টাকাগুলো নিয়ে বেরিয়ে যায় আর জিমি আবারও পাইপের কাছে আসে। আর জো এবং ক্লাইড অন্য রাস্তা দিয়ে বাইরে যেতে লাগলে সেখানে ওই লোকের সাথে দেখা হয়ে যায়, যার সাথে এর আগে বারের মধ্যে ঝামেলা হয়েছিল। আর সেই লোক আবারও ক্লাইডকে উল্টাপাল্টা কথা বলতে লাগলে তারা সেই লোকটিকে মারধর করে সেখান থেকে চলে আসে। আর বাহিরে মিলি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। এবার তারা সেই গাড়িতে করে ওখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে জিমিও সেই আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আসে আর দেখা যায় সেই ব্যাগ ভর্তি সকল টাকাগুলো জিমির গাড়িতে রাখা ছিল। অন্যদিকে সেই জেলের কয়েদিরা একটা ময়লার ঝুড়িতে আগুন লাগিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে তোলে। আর সেই অ্যালার্ম শুনে জেল থেকে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়। আর দেখা যায় ফাইটারের পোশাক পরে জো আর ক্লাইড আগে থেকেই সেই ফায়ার সার্ভিস অফিসের পাশে পজিশন নিয়েছিল। এরপর তারা সেই ফায়ার সার্ভিসের গাড়িতে করে আবার জেলের ভেতরে চলে আসে। অপরদিকে জিমি সরাসরি একটা অনুষ্ঠানে চলে আসে যেখানে তার মেয়ের গানের প্রতিযোগিতা চলছিল। এরপর জিমি সেখান থেকে একটা পেট্রোল পাম্পে গিয়ে সেই চুরির সকল টাকাগুলো ওখানে রেখে চলে যায়। এখন কথা হলো যে এই সকল টাকাগুলো জিমি এখানে রেখে গেল কেন, তাই না? তো একটু পরেই সেটা তোমরা জানতে পারবা। এরপর দেখা যায় চুরির শেষে যে যার অবস্থানে পৌঁছে গেছে আর জিমি তার এইসব চুরির প্ল্যান এবং সকল ডকুমেন্টস আগুনে পুড়িয়ে দেয়। পরের দিনই সেই স্টেডিয়ামের এই টাকা চুরির ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু খবরে বলা হয় সেই সকল টাকাগুলো একটা পাম্পে পাওয়া গেছে। এখন সবাই এটা ভেবে অবাক হয় যে চোরেরা টাকাগুলো না নিয়ে রেখে যদি যাবে তাহলে চুরিটা করলো কেন। যাই হোক, এবারে কেস হ্যান্ডেল করার জন্য দায়িত্ব দেওয়া হয় দুজন FBI এজেন্টকে। তো আন্ডারগ্রাউন্ডে যে লোকটার সাথে ক্লাইডের ঝামেলা হয়েছিল সেই লোক FBI-কে ক্লাইড এবং জোয়ের নাম বলে দেয় এবং জানায় তারাই হয়তো চুরিটা করেছে। কিন্তু FBI দেখে যে তারা অলরেডি জেলে বন্দী রয়েছে, তাই FBI জো এবং ক্লাইডকে নিয়ে তেমন একটা মাথা ঘামায় না। তো এরপর দেখা যায় ক্লাইডের সেই 90 দিনের সাজা শেষ হলে সে জেল থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে। এরপর FBI জেলের ওয়ার্ডেনকে বলে চুরির দিনে আপনার জেলে কোনো অস্বাভাবিক কিছু ঘটেছিল কিনা, কারণ FBI এর কাছে জো এবং জিমির দেখা করার কয়েকটা CCTV ফুটেজ ছিল। তাই FBI ধারণা করে যে জো হয়তো জেল থেকে পালিয়ে গিয়ে চুরি করে আবারও জেলে ফিরে এসেছে, কিন্তু জো যে সেদিন জেলে ছিল না এটিও তাদের কাছে কোনো প্রমাণ নেই, কারণ ওই গন্ডগোলের সময় কয়েদিরা ওই রুমের CCTV ক্যামেরাগুলো বন্ধ করে দিয়েছিল। আর FBI এর মুখে এটা শুনে ওয়ার্ডেন বলে কই না তো, জেলে এমন কোনো কিছুই ঘটেনি, জেলের পরিস্থিতি সবকিছু ঠিকঠাকই ছিল।
ওয়ার্ডেনের এমনটা বলার কারণ হলো নিরাপত্তাজনিত কারণে যদি কোনো কয়েদি পালিয়ে যায় তাহলে যে ওয়ার্ডেনের চাকরিটাই আর থাকবে না, তাই ওয়ার্ডেন এসব বিষয়কে এড়িয়ে যায়। অন্যদিকে জিমির মোবাইল ফোন 6 মাস ধরে ডিঅ্যাক্টিভ ছিল, যার কারণে জিমি চুরির আগে কোথায় ছিল সেটাও এফবিআই ট্র্যাক করতে পারে না। এছাড়াও এফবিআই জানতে পারে চুরির দিনে জিমি তার মেয়ের গানের প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিল, তাই এজেন্টরা শক্তপোক্ত কোনো প্রমাণ পায় না। যাই হোক, এর কয়েক মাস পরে জয়ের সাজা শেষ হলে সে মুক্তি পেয়ে বাড়িতে চলে আসে এবং সে সাধারণ জীবনযাপন করতে শুরু করে দেয়। এর কয়েক মাস পর তার বাড়ির দরজায় কেউ একজন নক করলে দরজা খুলে সে কাউকেই পায় না, কিন্তু সে মাটি ঘরের একটা বেলচা দেখতে পায়। জো কিছু একটা সন্দেহ করে এবং সে একটা চিহ্ন দেখে দেখে বাড়ির সামনে এসে বেলচা দিয়ে মাটি খুঁড়ে দেখে যে সেখানে ব্যাগ ভর্তি অনেক টাকা, মানে এই টাকা জিমি জোকে দিয়েছে। এখন কথা হলো, জিমি তো সব টাকা পেট্রোল পাম্পে রেখে দিয়েছিল, তাহলে আবার এই টাকা কোথা থেকে আসলো, তাই না? তো ব্যাপারটি হলো আসলে চুরির দিনের টাকাগুলো নিয়ে যখন ফিশ আর ড্যাটন বের হচ্ছিল তার আগেই সেই গেটটা জিমি কৌশলে লক করে রেখেছিল, আর সেই গেটে লক খোলার জন্য জিমি জোকে গেটে পাঠিয়ে দেয়। আর এই পাখে জিমির ফোন মিলি সেই পাইপ লাইনে চলে আসে। এরপর তারা 3 ভাই বোন মিলে আরো অনেকগুলো টাকা এক্সট্রা কিছু ময়লার ব্যাগে ভরে সেখান থেকে আলাদাভাবে সরিয়ে রাখে। এরপর মিলি ব্যাগগুলো একটা ডাস্টবিন এরিয়াতে রেখে চলে যায়, আর তারপরে জিমি সেখানে সকল ফিঙ্গারপ্রিন্ট মুছে ওখান থেকে সেই গেটে এসে লকটা খুলে দেয়। আর পরের দিন সেই স্টেডিয়ামের ময়লাগুলো একটা লোক তার ট্রাকে উঠিয়ে নেয়, যেখানে জিমিদের অতিরিক্ত সেই টাকাগুলো ছিল। আর এই লোকটির সাথে এর আগে জিমি ট্রাকের ব্যাপারে কথা বলেছিল। এরপর সেই টাকাগুলো সে শহর থেকে অনেক দূরে একটা জায়গায় মাটির নিচে লুকিয়ে রেখেছিল। আর এখন বেশ কয়েক মাস পরে যখন পরিস্থিতি স্বাভাবিক হয় তখন জিমি সেই টাকাগুলো সেখান থেকে উঠিয়ে যারা যারা চুরির সাথে জড়িত ছিল তাদের সবাইকে ভাগের অংশ পাঠিয়ে দেয়। এরপর একদিন বারে ক্লাইড জিমিকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি প্রথমবার চুরি করার সব টাকা তাদের কেন ফিরিয়ে দিয়েছো? তখন জিমি বলে, প্রথমবারের টাকাগুলো পেট্রোল পাম্পে রেখে তাদের ফিরিয়ে দেওয়ার জন্য এই কেসটার বেশি দূর আগায় নেই, কারণ এই চুরি শুরু থেকে শেষ পর্যন্ত তারা জানতো না যে ভল্টে সেদিন কত টাকা জমা হয়েছিল, কারণ সেদিনের হিসাব তখনও ক্লোজ হয়নি। তাই তারা সেই টাকাগুলো ফিরে পাওয়ার পর তারা ভাবে যে এগুলোই হয়তো তাদের সমস্ত টাকা, এবং তারা এই কেস নিয়ে বেশি মাথা কামায় নেই, যার কারণে কিছুদিনের মধ্যে ওই কেসটা ক্লোজ করে দেওয়া হয়েছিল। মানে সকল প্ল্যানগুলো ছিল জিমির, আর এখন তারা সকল প্ল্যানিং এ সাকসেস। এরপর সেই বারে জিমি, মিলি, জো এবং ক্লাইড সবাই মিলে খুশিতে আড্ডা দিতে থাকে, আর দেখা যায় ক্লাইডের সাথে কোনো একটা মেয়ে গল্প করছে, আর এই মেয়েটাই হলো এফবিআই এজেন্ট। মানে হয়তো এখন এই এজেন্টটা সেই কেসটা নিয়ে পার্সোনালি কাজ করছে, তবে সেটা করে আর কোনো লাভ নেই, কারণ জিমির এইসবের কোনো প্রমাণই অবশিষ্ট রাখেনি। আর এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো, আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।